মার্চ ফর গাজা এই প্রোগ্রামে ঢাকার অলিতে গলিতে রাস্তায় রাজপথে যে পরিমাণে মানুষের সমাগম হয়েছে এবং সরোয়ার্দী উদ্যানে যে পরিমাণে আলেম ওলামা থেকে শুরু করে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একই মঞ্চে দেখা গিয়েছে, এটা একটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে বাংলাদেশের মানুষ যে কোনো ইস্যুতে আবারও একই প্ল্যাটফর্মে আসতে পারে। এই যে একই প্ল্যাটফর্মে আসতে পারার যে কালচার বাংলাদেশে শুরু হয়েছে স্বৈরাচার পতনের মাধ্যমে, সেই জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পরবর্তী সময়ে বা পূর্ববর্তী সময়ে মানুষ যে একই প্ল্যাটফর্মে এসেছিল, তার পরবর্তীতে আবার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে মতনৈক্য তৈরি হয়েছে, মতের বিভাদ তৈরি হয়েছে। সেখান থেকে আবার মার্চ ফর গাজা সবাইকে যে একই মঞ্চে নিয়ে আসলো, এটা একটি ভারতের জন্য আশুনি সংকেত। কারণ এদেশের মানুষকে নানাবিধভাবে আলাদা আলাদা করে বিচ্ছিন্নভাবে করে রাখা হয়েছিল। ইসলামপন্থী যে সকল দল আছে তাদের নিজেদের মধ্যে অন্তকন্দল লাগিয়ে বিভিন্ন ফেরকা তৈরি করা হয়েছিল। এদেশে জাতীয়তাবাদী যে সকল দল আছে, মধ্যমপন্থী যে সকল দল ছিল, তাদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্টের পতনের আন্দোলনে সকল ফেরকার, সকল দল, সকল মতের মানুষ একই প্ল্যাটফর্মে এসে ওই ফ্যাসিস্টকে তার ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে ওই মামুবাড়ি দিল্লিতে ছুঁড়ে ফেলেছিল। ঠিক একই রূপে আমরা আবার আরও একটি ইভেন্টকে যদি লক্ষ্য করি, গতকালকের পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখও ছিল এক মিলন মেলা, যেখানে সকল ধর্ম মত পথের মানুষ একই সাথে এসে তারা তাদের সেই চিরাচরিত বাংলাদেশি কালচারকে উদযাপন করেছিল। অতীতে এই সকল অনুষ্ঠান, এই সকল বৈশাখী আয়োজন একটি দলের, একটি গোষ্ঠীর কুক্ষিগত করে রাখা হয়েছিল, কুক্ষিগত করে রেখেছিল। তারা তাদের হীন স্বার্থে, তাদের নিজের স্বার্থে এ সকল অনুষ্ঠানকে তারা ব্যবহার করত এবং একটি দেশের সংস্কৃতিকে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এ সকল উদযাপনগুলো ছিল তাদের একটা বাহন। গতকালকের সেটা দেখিয়ে দিয়েছে যে এটা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি বৌদ্ধ, বাংলাদেশি যারাই আছে, এটা তাদের উৎসব। আমরা গতকালকের দেখেছি এদেশের সকল ঘরানার মানুষ গতকালকের পহেলা বৈশাখকে উদযাপন করেছে। এর পাশাপাশি গতকালকের আরও একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এদেশে প্রথম ড্রোনের মাধ্যমে যে আমাদের সেই জুলাই বিপ্লবের শহীদদেরকে ফুটিয়ে তোলা হয়েছে, জুলাই বিপ্লবকে দেখানো হয়েছে, দেশের সংস্কৃতিকে দেখানো হয়েছে, যেখানে চায়না এম্বাসি সরাসরি সহযোগিতা করেছেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়কে। এটাও একটি অবিস্মরণীয় ঘটনা ছিল। সেই সময়ের সাক্ষী হওয়ার জন্য মানিক মিয়া অভিনীতে আবার লাখো জনতা নেমে এসেছিল। এ সকল কারণে আমরা স্পষ্ট বুঝতে পারি ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে এদেশের মানুষ, তারা এখন সংস্কৃতি বলেন, তারা এখন ধর্মীয় ইস্যু বলেন, যে কোনো ইস্যুতে এক হতে পেরেছে। এই এক হতে পারাটাই তাদের জন্য সবচেয়ে বড় একটি থ্রেট। কারণ এদেশের মানুষ চায় যে কোনো আধিপত্যবাদী শক্তি যাতে তাদের উপরে ঘাড় চেপে বসতে না পারে। সেটা গত 16 বছর ওই আধিপত্যবাদী শক্তি একটি দলের উপরে ভর করে বাংলাদেশকে তিলে 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 নিঃশেষে শেষ করে তাদের একটা করত রাজ্যে পরিণত করেছিল। আজকের এদেশের মানুষ সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য যখন চেষ্টা করছে, তখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। তারা আবার চাচ্ছে কোনো একটা তাবেদারি গোষ্ঠীর উপরে ভর করে এদেশের মানুষকে আবার শাসন শোষণ করার জন্য। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। ওই দাদাবাবুরা, ওই দাদাবাবুদের দেশ যে জিনিসকে অনেক বেশি করে মনে প্রাণে চায়, বুঝতে হবে ওটা আপনার জন্য নয়, ওটা তার স্বার্থে। আজকের তারা যদি আপনার দেশের সংস্কার নিয়ে বেশি কথা বলে, তাহলে আপনাকে সংস্কার না করে উল্টা পথে হাঁটতে হবে। তারা যদি আজকের দেশের নির্বাচন নিয়ে কথা বলে, তাহলে আপনাকে বুঝতে হবে বর্তমান যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে, এই বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করে এটাকে অবশ্যই সংস্কার করে তারপরে এই দেশে নির্বাচন দিতে
দিতে হবে। আজকের তারা যদি গণতন্ত্রের কথা বলে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখনই সবচেয়ে বেশি গণতন্ত্র এদেশে বিদ্যমান আছে। তার মানে হলো আপনার শত্রু আপনাকে যেটা বলবে বুঝতে হবে আপনি সেটা না করে অন্যটাই আপনার করতে হবে, কারণ আপনি যদি ওইটা করেন তাহলে ওটার মধ্যে তার কোনো স্বার্থ নিহিত আছে। তারা আজকের একটি আমি বিবিসির সাক্ষাৎকারে দেখলাম, তাদের বেশ কিছু নেতাকে, রাজনৈতিক নেতা এবং বিশ্লেষককে সাক্ষাৎকারের মাধ্যমে জিজ্ঞেস করার চেষ্টা করা হলো যে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক কি হবে। তারা বারবার যেটা বলার চেষ্টা করছে যে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক করবে। তাহলে বুঝতে হবে নির্বাচিত সরকারেই তাদের মধু। এবং কারা নির্বাচিত সরকার? আমরা অতীতে দেখেছি এই দেশে বিএনপি যখন নির্বাচিত হয়েছে তখনও ভারতের সাথে কিন্তু সম্পর্ক খারাপ ছিল। তারা সম্পর্কটা ওই আওয়ামী লীগের সাথেই লিখেছে। তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ এই দেশে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল বিধায় তাদের সাথে আমাদের সম্পর্ক, কিন্তু এটা কথাটা ভুল। আওয়ামী লীগকে তারা এই দেশে বেশি সময় ধরে ক্ষমতায় রেখেছিল তাদের নিজেদের স্বার্থে। এদেশের নির্বাচিত সরকারের সাথেও তাদের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল ওই একমাত্র পতিত ফ্যাসিস্ট যাদের মাধ্যমে এদেশকে শাসন শোষণ করা যায়। এদেশের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি কখনো তারা গড়ে উঠতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন এদেশে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি মাধ্যমে এদেশকে পরিচালনা করতে। ভারতের সাথে সম্পর্ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাখতে চেয়েছিলেন, আজকের বর্তমান বিএনপি যদি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ভারতের সাথে তাদের পররাষ্ট্রনীতি, শুধু ভারতের সাথে নয় বিশ্বের অন্যান্য দেশের সাথে মাল্টি ডাইমেনশনাল পররাষ্ট্রনীতিটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন, সেই ভিত্তিতে যদি বিএনপি সামনের দিকে আগায় অবশ্যই জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিবে। কিন্তু শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে, তার পররাষ্ট্রনীতির আদর্শ থেকে যদি কোনো একটি দেশের পকেটে ঢুকে আবার তারা যদি ওই আওয়ামী লীগের মতনই ওই পতিত ফ্যাসিস্টদের মতনই আচরণ করে তাহলে কিন্তু এই দেশের জনগণ আর তাদের পিছনে থাকবে না। এই জিনিসটা বুঝতে হবে যে এই দেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে ভালোবাসে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য সার্ক গঠন করেছিলেন এবং সেই সার্ককে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই জীবনও দিতে হয়েছে এই স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য। তিনি যদি ওই দেশের তাবেদারিত্ব মেনে নিতেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হতো না। অতএব এদেশে মানুষ যাদেরকে ভালোবাসে খুঁজে দেখবেন তারা কিন্তু ওই দেশের তাবেদারিত্ব করতো না। এদেশের মানুষ মজলুম জননেতা মাওলানা ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন, বেগম খালেদা জিয়াকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেন, বর্তমান সময়ে আবরারকে মনে করেন, বর্তমান সময়ে আবু সাইদকে মনে করেন, 24-এর চেতনাকে তারা ধারণ করেন। তাহলে বুঝতে হবে আপাম জনতার সেন্টিমেন্ট কোথায়। আজকের ওই দেশ বলতে চাচ্ছে এতদিন বিএনপির সাথে সম্পর্কের যে একটা বাধা ছিল, তারা ইসলামপন্থী দলগুলোর সাথে তাদের সম্পর্ক ছিল। আজকের যেহেতু জামাতের সাথে তাদের সম্পর্ক অনেকটা সাপে নেউলে, অনেকটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পেরেছে, তারা বলছে যে এখন বিএনপির সাথে সম্পর্ক হতে পারে। আপনাকে বুঝতে হবে ও যেটা চাচ্ছে ওটার বিপরীতেই মূলত আপনার শক্তি। আপনি যদি মনে করেন যে আওয়ামী সরকারের সময় ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে এদেশে ক্ষমতায় আসা যেত, হ্যাঁ সেটা ওই সময় ছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী আপনি যদি সেই পূর্ববর্তী নীতিতে হাঁটেন তাহলে কিন্তু ভুল হবে। 5ই আগস্ট পরবর্তী বাস্তবতা হলো এদেশের মানুষ ওই দেশের আধিপত্য আর মেনে নিতে যেমন চায় না, ওই দেশের সাথে যারা সুসম্পর্ক রেখে ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায় তাদেরও বিরোধিতা করে। তারা একটা কাজে সফল হয়েছে যে ইসলামপন্থীদের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি করতে পেরেছে, কারণ এই দেশে ইসলামপন্থীদের যে ডোমিন আছে সেই ডোমিনের নেতৃত্ব দেন জামাতে ইসলামী বাংলাদেশ, সেই ডোমিনের নেতৃত্ব দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই দুই দলের সাথে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিএনপির সাথে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। এটাই ভারতের বড় সার্থকতা। অতএব আমি বলবো ইসলামপন্থী যে সকল দল আছেন এবং বিএনপি পন্থী যে সকল দল আছেন, আপনারা যদি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারেন তাহলে এই দেশে আমাদের 24-এর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। আপনারা নিজেদের সাথে নিজেরা যদি আবার হানাহানি মারামারি করেন তাহলে এই দেশ কিন্তু আবার নূতন কোনো 24-এর অপেক্ষা করবে।
আপনার সাথে যে কারণে ওই দেশ এতদিন নেগোসিয়েশন করে নাই, সেই কারণটা যদি আপনি বুঝে ওই কারণটাকে ছুঁড়ে ফেলে ওই দেশের সাথে নেগোসিয়েশনের জন্য আশা রাখেন, ভরসা রাখেন, তাহলে আপনি এই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। কারণ এই দেশের জনগণ আপনাদের উপর আস্থা রাখে, এদেশের জনগণ এখনো বিএনপির উপরই আস্থা রাখে, বিএনপিকে একটি দায়িত্বশীল জায়গায় দেখতে চায়। সেই দায়িত্বশীল জায়গার একমাত্র মূলনীতি হলো আমাদের পররাষ্ট্রনীতি হবে সকল দেশের সাথে, আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি হবে মর্যাদার ভিত্তিতে তৈরি হবে আমাদের পররাষ্ট্রনীতি। আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে সেটা বোঝার জন্য নূতন করে আকাশ থেকে আবার কোনো কিছু নাজিল করার দরকার নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, ওই একই পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দিকেই ডক্টর ইউনূস সরকারও হাঁটছেন। এই একই পররাষ্ট্রনীতির উপরে যদি আমাদের পরবর্তী সরকাররা থাকেন, তাহলে এই দেশ তার নিজস্ব একটা সক্রিয় ভূমিকায় আসবে এবং বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, একটা জায়গায় সবচেয়ে বেশি বড় সংস্কার দরকার বলে আমি মনে করি, সেটা হলো আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। যে দলই ক্ষমতায় আসুক, যাতে আমাদের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন না হয়, এই জায়গাটায় সকলে যদি একমত হতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ হবে টেকসই বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশী নেতৃত্ব দিবে। আপনার ভূখণ্ড কত ছোট, এটা দিয়ে কিন্তু পৃথিবীতে এখন আর নেতৃত্বের মাপকাঠি হয় না। আপনার এই ভূখণ্ড যতই ছোট হোক, আপনার নিজস্ব যদি আধিপত্য বিস্তার করার মতন শক্তি থাকে, আপনার নিজস্ব মনোবল থাকে, আপনার যদি প্রযুক্তি থাকে, আপনি যদি আপনার নিজেকে চিনতে পারেন, আপনি বিশ্ব দরবারে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবেন। আসুন আমরা আমাদের নিজেদের সাথে হানাহানি, মারামারি, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটি জাতীয় ঐক্য গড়ে তুলি। এই দেশে যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী 10 বছর যদি সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি দেশ চলে, একটি পররাষ্ট্রনীতি চলে, তাহলে এই দেশ অবশ্যই বিশ্ব দরবারে এক অনন্য জায়গায় চলে যাবে। আমরা জাতীয় ঐক্যের জন্য যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের ভারতের সাথে সম্পর্ক যাতে নতজানু সম্পর্ক না হয়, আমাদের ভারতের সাথে সম্পর্কটা যত বন্ধুত্ব সুলভ, ন্যায্যতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে হয়, সেদিকে আমরা সকল দল অবশ্যই লক্ষ্য রাখবো। আসুন আমরা যেই সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, আমরা যেই সম্প্রীতির বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি, আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় 24-এর আন্দোলন করেছি, সেই প্রত্যয় আমাদের যাতে সকলের ভিতরে থাকে, নিজেদের মধ্যে মারামারি হানাহানি না করি এবং ওই দেশের ট্রাপে না পড়ি, সেদিকে আমরা যাতে লক্ষ্য রাখি।